এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, 221B হ্যারিসন রোড থেকে বলছি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন তালদিঘির এপিসোড নাম্বার 31, বাদলা রাতের ট্রেন। কনকনাথ কর্মকারের ভূমিকায় কিংবদন্তি চ্যানেল থেকে সৌরভ রায় এবং অন্যান্য চরিত্রে সুমিতেন্দ্র ও প্রত্যয়। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের তালদিঘি পর্ব। এখন অবধি তালদিঘিতে ঠিক যেমন ঠাকুরমশাই বলেছিলেন, এক ভয়ানক কালরাত্রি নেমে এসেছিল তালদিঘিতে, কেড়ে নিয়েছিল সরকার বাড়ির মেয়েটার প্রাণ। সকালবেলায় তার মৃতদেহ আবিষ্কার করে গ্রামের লোক ক্ষেপে ওঠে। তারা মধুখুড়োকে পিটিয়ে মারতে উদ্যত হয়। অনেক কষ্টে তাদের পরাস্ত করা গেলেও সেই অপশক্তিকে কিছুতেই আর দমন করা যায় না। ঠাকুরমশাইয়ের হাত ফসকে সে আবার পালিয়ে যায়। শেষে ভোম্বলের সাহায্যে সেই রাতে কাবু করা যায় সেই অপশক্তিকে। কিন্তু ভোম্বল জানায় এই মেহবাকের কোনো মুক্তি নেই, মৃত্যু নেই। কোনো বেদ বা বেদিনীকে যদি এই তালদিঘির মাটিতে আবার অপমানিত বা অপদস্থ হতে হয়, তাহলে সে আবার ফিরে আসবে। কিন্তু এত কিছুর মধ্যে বেচারা মধুকুড়োর প্রাণটাও আর বাঁচানো যায় না। ঠাকুরমশাইয়ের বাঁ পায়ে একটা চিরস্থায়ী চোট লেগে যায়। একটা লাঠি এখন তার সব সময়কার সঙ্গী। এরপর বসন্তের প্রৌঢ়কালে এসেছে চৈত্র মাস। কাঠফাটা রোদের চোটে সারাদিন অফিসের সব পর্দা টেনে বসেছিলাম। বাইরে তাকালে চোখ একেবারে ঝলসে যাচ্ছে। আজ পোস্ট অফিসে লোকের ভিড় কম। যারা এসেছেন নেহাত ঠেকায় পড়ে, সবার চোখে মুখে ক্লান্তি। শেষমেশ যখন কাজ গুটিয়ে অফিসের দরজায় তালা ঝুলিয়ে বেরোলাম, তখন সন্ধ্যা হব। তবে বাইরে বেরোতেই এক রাশ ঠান্ডা বাতাস এসে মনটা জুড়িয়ে দিল। হাঁটতে হাঁটতে পৌঁছলাম গাবতলায়। দিনের আলো প্রায় ক্ষয়ে এসেছে। ভাদুরী মশাই ছাড়া সব কটা চেনা মুখ উপস্থিত। বেঞ্চিতে বসতে বসতে বললাম, উফ বাবা, একটু বৃষ্টি হলে প্রাণটা জুড়িয়ে যায়। এই হাওয়াটা না দিলে আর দেখতে হতো না। আজ সারা দিনটা যা রোদ দিলে। সত্যি, দুপুরে খালি শুয়ে এপাশ আর ওপাশ করছি, বিছানা পুরো ভিজে যাচ্ছে ঘামে। রাম গাঙ্গুলিও আমার সমর্থনে কি একটা বলতে যাচ্ছিলেন, তখনই যেন আমার কথার প্রত্যুত্তরে আকাশে মেঘেরা ডেকে উঠল। ওফ, তোমার মুখে ফুল চন্দন পড়ুক মাস্টার। প্রায় অন্ধকার হয়ে এসেছে। রাস্তাঘাটের গুটি কয়েক ল্যাম্পপোস্টের আলো জ্বলে উঠেছে। সেই দেখে দোকানের হলদে আলো দুটো জ্বেলে দিয়েছে ফটিক। সন্ধে নামার সাথে সাথে কোত্থেকে যেন দলে দলে মেঘ এসে জমেছে আকাশে। দমকা দিয়ে ঠান্ডা হাওয়া বারবার এসে গুমোট ভাবটাকে ধুয়ে বার করে দিতেই টিপ টিপ করে বৃষ্টি নামল। আহ, কি শান্তি! শুকনো মাটিতে প্রথম বৃষ্টি পড়ার গন্ধে সকলের দেহে যেন প্রাণ ফিরে এলো। আর নিজের মাথাটাকে একটা ব্যাগে ঢেকে বৃষ্টিতে ভিজতে ভিজতে এলেন নিবারুণ ভাদুরী। কি হে বাদুড়ি, আজ অফিস থেকে ফিরতে দেরি হয়ে গেল নাকি? আর বলবেন না, ট্রেন বন্ধ। সে কি ঝক্কি রে বাবা! ও বাবা গো! দিন শেষের বৃষ্টিতে সারাদিনের ক্লান্তি মুছে গিয়ে খোশ মেজাজে গল্প শুরু হলো।
ফটিক অভিজ্ঞ ব্যক্তি, একটা আড্ডা জমছে আঁচ করে সেও চা বসিয়ে দিয়েছে ইতিমধ্যে। আমি কর্মকার মশাইকে প্রশ্ন করলাম, আচ্ছা, আপনি তো অনেক জায়গায় ঘুরেছেন, অনেক কিছু দেখেওছেন, তা আপনার গল্পের ঝোলা থেকে আজ একটা গল্প ছাড়ুন না, অনেক দিন তো হলো। গরম চায়ে চুমুক দিয়ে একটা বিজ্ঞের মতো হাসি টেনে তিনি বললেন, তা কি শুনতে চাইছো বলো? আচ্ছা, তেনাদের তো আমরা ভয় পাই কেবল, তবে এমন কোনো ঘটনা ঘটেছে আপনার সাথে, মানে যেখানে তেনাদের থেকে ভয়ও হয়েছে, আবার তার সাথে অন্যরকমও একটা অনুভূতি পেয়েছেন? তা হবে না কেন? ভয় ছাড়া অনেক ক্ষেত্রেই আমার তাদের জন্য বেশ খারাপই লেগেছে। তাদের কথা শুনে দয়া হয়েছে তাদের ওপর। শেষমেশ এটা তো মানতেই হবে, কোনো না কোনো কারণে তাদের আত্মার মুক্তি ঘটেনি। ঠিক কথা। বেশিরভাগ নানা কারণে, সে প্রতিহিংসা হোক বা মায়া, আটকা পড়ে পরলোকে গমন করতে পারে না। সেই থেকেই তো নানা সমস্যা। এই যে ভাদুড়ি, যেমনই আজ ট্রেনের গন্ডগোলে আটকে গিয়েছিল, আমিও একবার ঝড় বৃষ্টির ঠেলায় আটকিয়ে পড়েছিলাম একটা স্টেশনে। তা বলবো নাকি সে কথা? আরে কর্মকার, বলো বলো। বলুন না, অত দর মারাচ্ছেন কেন? এই চুপ বেটা। একটা লাল সুতোর বিড়ি ধরিয়ে লম্বা টান দিয়ে কিছুক্ষণ রাস্তার ওপারে বৃষ্টিমাখা সন্ধ্যায় নিঃসঙ্গ ল্যাম্পপোস্টার দিকে তাকিয়ে রইলেন কর্মকার মশাই। বোধহয় একটু ঘটনাটা গুছিয়ে নিলেন মনে মনে। তারপর একটা লম্বা টান দিয়ে শুরু করলেন। তখন আমি নদিয়ায় বদলি হয়েছি, বছর দুয়েক হয়েছে। নকশিপাড়া ব্লকে বেথুয়া ডহরির কাছে একটা ছোট গ্রামের হাই স্কুলে পড়াচ্ছি। তা এমন এক গ্রীষ্মের দিনে এলাকার স্কুল কাউন্সিল এক শিক্ষক সম্মেলন ডাক দিলেন। তবে ভাগ্য ভালো, সম্মেলনটা পড়ল 2 স্টেশন বাদে বিজনপুরের স্কুলে। সেদিন ছিল ঠাঁটা পোড়া গরম, রোদে বেরোলে গা একেবারে পুড়ে যায়। তা সম্মেলন শেষে বিকেল নামতে একটু শান্তি পেলাম। বাইরে বেরোতেই একটা কোমল ঠান্ডা বাতাস এসে ক্লান্ত শরীরটাকে একেবারে জুড়িয়ে দিল। সূর্য নামছে বাটে, কিন্তু ঈশান কোণে এক রাশি কালো মেঘ এসে জমেছে। আমাকে একাই ফিরতে হবে। আসলে আমাদের স্কুল থেকে আমি একাই এসেছিলাম। ট্রেন আসতে এখনো 1.5 ঘন্টা বাকি আছে। গায়ে হাওয়া লাগিয়ে হেলতে দুলতে গেলেও স্টেশনে পৌঁছে হাতে 15 মিনিট থাকার কথা। তবে সূর্য ডোবার আগেই আকাশ একেবারে কালো করে এলো, আর স্টেশনে পা রেখেছি কি রাখিনি, শুরু হলো কাল বৈশাখী। দৌড়ে গেলাম এক চিলতে আদ্যিকালে শেডের তলায়। মুষলধারে বৃষ্টি। এইটুকু দৌড়াতে গিয়েই পাঞ্জাবিখানা খানিক ভিজে গিয়েছে। চারিদিক একেবারে ঝাপসা হয়ে আসছে। শেডের তলায় কেবল একটা লোক বসে আছে। দেখতে দেখতে অন্ধকার নেমে এলো। শেডের তলায় আর প্ল্যাটফর্মের দুপ্রান্তে জ্বলে উঠল ল্যাম্প পোস্টের হলদে রঙের 2 ম্যাড়ম্যাড়ে আলো। লোকটা দিব্যি বসার একমাত্র বেঞ্চিটা দখল করে শটান ঘুম দিয়েছে। লোকটার ওপর রাগ করতে পারলাম না। সত্যি এমন গরম দিনের শেষে ঝড় বৃষ্টি হলে এত আরাম লাগে যে ঘুম পায় বটে। ঘড়ির দিকে তাকালাম, আর 5 মিনিটের মধ্যেই ট্রেনটা চলে আসার কথা। তবে 5 মিনিট করতে করতে আধ ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু ট্রেনের আর দেখা নেই। এবার যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে কবেকার কথা বলছি, তখন এমন গ্রামের দিকে এই ঝড় তুফানে ট্রেন ক্যান্সেল হয়ে যাওয়া কোনো আহামরি ব্যাপার নয়। কিন্তু তাই যদি হয়, আমি ফিরবো কি করে? এই যে কি ভাবছেন? লোকটা কখন যেন ঘুম ভেঙে উঠে বসেছে। আমি এতটাই চিন্তায় ডুবেছিলাম যে খেয়াল করিনি, তাই খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলাম, দাদা, ডাউন ট্রেনটা আসবে না? আরে খবর পাননি? ট্রেন তো আজ আর আসবে না। মানে? আরে যত্তুবানের লাইনে তার ছিঁড়ে গেছে, যে আসবে কি করে? আপনি কোথায় খবর পেলেন? ও মা,
আমি যে স্টেশন বাবুর অফিসে কাজ করি। খবর এসে আজ রাত্রিরে আর কোনো ট্রেন আসবে না। ওদিকটায় আগেই ঝড় তুফান উঠেছিল তো। বিপদে নিজে না পড়লে বোধ হয় এমন নির্ভুল ভবিষ্যৎবাণীর জন্য নিজেকে দুটো বাহবাও দিতাম, কিন্তু এখন উপায়। তা আপনি যাবেন কোথায়? আরে এই তো পরের স্টেশন ঝাউতলা। বড় বিপদ হয়ে গেল দেখছি। আকাশের অবস্থা ভালো থাকলে না হয় রেল লাইন ধরে হাঁটতে শুরু করে দিতাম। হলদে আলোতে দেখলাম আমার শেষ কথাটা শুনে লোকটা কেমন যেন চমকে উঠল। ব্যস্ত হয়ে বলল, একদম না, একদম না। রাতের বেলায় বিজনপুর থেকে ঝাউতলা স্টেশনের মাঝে রেল লাইনটা একেবারে ভালো নয়। মাঝে একটা লেভেল ক্রসিং পরে দেখেছেন তো? হ্যাঁ হ্যাঁ, আসার সময়ও তো দেখলাম। হ্যাঁ, ওখানে রাতের আধারে অনেক কিছু দেখা যায়। তার গলায় ভয়ের ভাবটা স্পষ্ট। একবার এদিক ওদিক অন্ধকারে তাকিয়ে লোকটা উঠে পড়ল। বৃষ্টিটা একটু ধরে এসেছে। শশব্যস্ত হয়ে সে গামছাটা মাথায় পেতে শুয়েছিল। সেটা ঝটপট দুবার ঝেড়ে নিয়ে কাঁধে ঝুলিয়ে বলল, হ্যাঁ, আপনি ওই স্কুলেই ফিরে যান। আরে না না, লোকটা ততক্ষণে আমার উত্তরের অপেক্ষা না করে হাঁটা লাগিয়েছে। আমি অর্ধেক উত্তর দিয়ে বোকার মতো তার দিকে তাকিয়ে রইলাম। দূর থেকে কেবল একটা কথা ভেসে এলো, যদি একান্তই কোনো জায়গা না পান, এই স্টেশন বাবুর ঘরে চলে আসবেন খন। কথার সাথে সাথে লোকটাও মিশিয়ে গেল অন্ধকারে। এই পাণ্ডববর্জিত স্টেশনে আমাকে রাতের বেলায় সম্পূর্ণ একা ফেলে কি করব? স্টেশন মাস্টারের ঘরে গিয়ে হাজির হব। তবে বিজনপুর থেকে ঝাউতলা রেল লাইন ধরে গেলে খুব বেশি না হলেও 3.5-4 মাইলের রাস্তা। ঘড়ির কাঁটা বলছে সবে 7:30 বাজে। বৃষ্টিটা অনেকটাই ধরে এসেছে। এখন লাইন ধরে রওনা দিলে 9টার মধ্যে ঝাউতলা স্টেশন পৌঁছে যাওয়া যাবে স্বচ্ছন্দে। শুধু শুধু এইটুকুর জন্য আবার একটা রাত অন্য লোকের হুজ্জুতি বাড়িয়ে লাভ কি? আর আজকে রাতে এই লাইনে কোনো ট্রেন চলাচল হবে না। বিপদের কোনো আশঙ্কাও নেই। সত্যি সত্যি কোনো ভূতের দেখা পাই তো আরও ভালো। বেড়ে গল্প জুড়ে দিলে পথের ক্লান্তিটাও লাঘব হয়ে যাবে। সমস্যা একটাই, আমার কাছে টর্চ নেই। তবে রাতের বেলা বাইরের অন্ধকারকে ঠিক নিরেট অন্ধকার বলা যায় না। সে অন্ধকারে আলোর উৎস না থাকলেও একটা আবছা আলো থাকে। তাতে একবার চোখ শুয়ে গেলে খুব একটা অসুবিধা হয় না। স্টেশন থেকে নেমে আমি লাইন ধরে যখন হাঁটা লাগালাম, তখন বৃষ্টি একেবারে থেমে গিয়েছে। তখনকার দিনে রেল লাইনে এমন কংক্রিটের স্লিপার দেখা যেত না। সব ছিল শাল কাঠের। তা আমি বেশ স্বচ্ছন্দে সেগুলোর ওপর একটা একটা করে পা ফেলতে ফেলতে হাঁটতে লাগলাম। লাইনের এক পাশ দিয়ে টানা ঝোপ জঙ্গল, আর মাঝে মাঝে বড় বড় নারকেল, বট, পাকুড় গাছের সারি। আর আরেক পাশে যতদূর চোখ যায় কেবল ধান ক্ষেত। কিছু কিছু জায়গায় তেমন সুবিধা পেলে আমি লাইন ছেড়ে মাঠের আল ধরে হাঁটছিলাম। খানিকটা পথ হেঁটে এসেছি, এমন সময় দেখতে পেলাম আমার সামনে, আমার থেকে খানিক দূরে কে যেন হেঁটে হেঁটে যাচ্ছে লাইন ধরে। মিথ্যে কথা বলবো না, প্রথমটায় বেশ গা শিউড়ে উঠে থতমত খেয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। এত রাতে এমন লাইন ধরে কে যাবে? স্টেশনে যখন দাঁড়িয়েছিলাম তখন তো এমন কাউকে দেখিনি। সামনের লোকটাও দাঁড়িয়ে পড়েছে। যদি উল্টো পাল্টা কিছু হয়। ও দাদা, একটু আগুনটা হবে? ঘাম দিয়ে জ্বর ছাড়লো যেন। মনে মনে ভাবলাম, স্টেশনে ওই লোকটার উল্টো পাল্টা কথায় মনটা দুর্বল হয়ে পড়েছিল। যাক, ভালোই হলো। সত্যি কথা বলতে একা একা এই নির্জন এলাকা দিয়ে হাঁটতে মাঝে মাঝে গাটা ছমছম করছিল। এগিয়ে যেতে লোকটাকে ভালো করে দেখতে পেলাম। ওপরে ছাই রঙের চাদর গায়ে জড়ানো, নিচের দিকে পরনে একটা ধুতি, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল। লোকটা বিড়ি ঠোঁটে গুজে দাঁড়িয়েছিল। আমি দেহলাইটা বার করতে গিয়েই বুঝলাম পাঞ্জাবির পকেটটাও ভিজে গেছে। তাও দুবার কাঠি ঘষে
চেষ্টা চরিত্তির করলাম, কিন্তু কোনো লাভ হলো না। বৃষ্টিতে বোধহয় নেতিয়ে গেছে। কই আমায় দেন দেখি। দিলাম। লোকটা আমাকে একটা বিড়ি দিয়ে নির্বিঘ্নে এক কাঠিতেই দুটো ধরিয়ে ফেলল। তারপর নিজে একটা লম্বা শুক টান দিয়ে বলল, অনেকক্ষণ ধরে আগুনের জন্য হাঁসফাঁস করছিলুম। ইতিমধ্যে বেশ হাওয়া দিতে শুরু করেছিল। তার মধ্যে ভেজা নিতিয়ে যাওয়া দেশলাই মোটেই সহজ ব্যাপার নয়। তা অনেকেই এমন অনেক কিছু টুকিটাকি জিনিস পারে। আসলে সে রাতে কি হয়েছে আমার কে জানে। অদ্ভুত সমস্ত কিছুকে যুক্তি দিয়ে যেন এক পাশে সরিয়ে রাখতে চেষ্টা করেছিলাম। লোকটা দাঁড়িয়ে বিড়ি টানতে টানতে কৌতূহলী গলায় বলল, তা যাবেন কোথায় দাদা? ঝাউতলা? আগে হ্যাঁ, আপনি কোথায়? চলেন চলেন, ঝড় উঠবে বোধহয় আবার। হাঁটতে হাঁটতে সব বলছি। আমরা দুজনে হাঁটা লাগালাম। আস্তে আস্তে হাওয়া বাড়ছে, মনে হচ্ছে আবার ঝড় উঠবে। আমার পাঞ্জাবি আর লোকটার চাদর খোলা পালের মতো পথ পথ করছে। এই অবস্থায় খোলা আকাশের নিচে থাকাটা নিরাপদ নয় মোটেই। তাই বোধহয় ভদ্রলোক একটু জোর বেগেই হাঁটছে। হাঁটতে হাঁটতে লোকটা তার অসম্পূর্ণ উত্তর শেষ করল। আমি এখানেই থাকি, বুঝলেন কি না? এই এখন বাড়ি ফিরছি। আজ এই ঝড় তুফানে একটু দেরি হয়ে গেল। এই এদিকটায় দেখছেন, আর একটু এগোলেই এই ঝোপ জঙ্গলের আড়ালেই তো আমাদের পাড়াটা পড়বে। তা আপনি কোথায় গিয়েছিলেন? আমি একটু বকবক করার সুযোগ পেয়ে ওনাকে সবিস্তারে সারাদিনের বর্ণনা দিতে শুরু করলাম। লোকটা ভালো শ্রোতা, সমস্ত কথা একভাবে শুনল। মাঝে মাঝে দু একটা হাঁ করল। আমার কথা শেষ হলে প্রশ্ন করল, ও, আপনি ওই ঝাউতলার স্কুলে পড়ান? বাহ বাহ, খুব ভালো কথা। তো ওইখানে এদিককার অনেক কচি কাচারা যায়। খুব গরিব বাড়ির ছেলে মেয়ে স্যার। আসলে কি বলেন তো স্যার, এই লাইন পারে পল্লীগুলায় সব আমাদের মতো গরিবদের বাস। সব ওপারের লোক, বুঝলেন কি না? ওপারে সর্বস্ব খুইয়ে এপারে এসেছে। তখন কি দাঙ্গা, কত লোক মারা গেল। ওপারে মরল, এপারেও মরল। সত্যি এদের কথা ভাবলেও গায়ে কাঁটা দেয়। নিজেদের ভিটে মাটি হারানো যে কি ভয়ঙ্কর, সত্যি কি বলবো, বড্ড খারাপ লাগে। তাও এখন যে একটা থাকার জায়গা পেয়েছে, দুটো করে খাচ্ছে, ছেলে পিলেদের স্কুলে পাঠাতে পারছে, এই তো বড় ব্যাপার। হ্যাঁ জানি তো, তবে দেখো এদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে বড় হবে, এটাই তো চাই। আপনার মনে বড্ড দয়া, বড় ভালো মানুষ আপনি স্যার। লোকটার কথা যেন আমার জন্য শ্রদ্ধা ভক্তিতে ভরে উঠেছে। তবে এমন কথা বেশিক্ষণ শোনার মতো মানসিকতা আমার নেই। কথা ঘোরাতে বললাম, আচ্ছা শুনছিলাম এই রেল লাইনের পথ নাকি ভালো না? হ্যাঁ, সে কথা আমিও শুনেছি। এই রেল লাইনের পথে রাতের বেলা একা যেতে গিয়ে অনেকে মরেছে, কিন্তু কথাটা মিথ্যে নয় কো। জায়গাটা মোটেই ভালো নয়। সামনে ওই লেভেল ক্রসিং এর কাছে অনেকেই অনেক কিছু দেখেছে। আমি কিন্তু অদ্ভুত যাব না। আপনি সাবধানে যাবেন স্যার। ও ঠিক আছে। ও ঠিক নেই স্যার, আমি একটু পরেই লাইন ছেড়ে ভিতরে। আরে আরে ও ময়নার মা, আরে ও ময়নার মা,
আরে রাত বিরেতে এখানে করো কি? আমিও আকস্মাৎ সামনের দিকে তাকিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। রেল লাইনের এক পাশে ওই ঝোপ জঙ্গলের ঠিক বাইরে একটা ছোট্ট আগুন জ্বলছে, আর একজন মহিলা হন্তদন্ত হয়ে একটা ছেঁড়া বস্তা দিয়ে বারবার বাড়ি মেরে এসে আগুন নেভানোর চেষ্টা করছে। লোকটা চেঁচাতে চেঁচাতে আমায় ছেড়ে সামনের দিকে এগিয়ে এলো। আরে ছাড়ো ছাড়ো, সরে দাঁড়াও। এ দেখছি শেষে নিজের গায়ে আগুন ধরিয়ে ফেলবে যে। আমিও তাড়াতাড়ি এগিয়ে গিয়ে দেখলাম, ততক্ষণে লোকটা ওই মহিলার হাত থেকে ছেঁড়া বস্তাখানা নিয়ে আগুনটা প্রায় নিভিয়ে ফেলেছে। ভদ্র মহিলা, মধ্যবয়স্কা, স্থূলকায়, গায়ে একটা মলিন শাড়ি, মুখ কাঁচু মাচু করে দাঁড়িয়ে রয়েছে পাশে। আগুন নেভালো বটে, কিন্তু যাতে আগুন ধরেছিল মানে দুটো শাড়িতে, সেগুলো আর ব্যবহারযোগ্য রইল না। অর্ধেকের বেশি পুড়ে একেবারে ফোকলা হয়ে গিয়েছে। আমার কৌতূহল হলো, আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কে জানি, ছাই পাশ কিছু একটা করতে গিয়ে কাপড়ে আগুন ধরিয়ে ফেলেছে। তা এখানে নিয়ে এসছো কেন? আরে এই পাশের একটা ঝুপড়িতে এরা থাকে। এখানে একটা কিছুতে আগুন লাগলে ওর গোটা ঘরেই যে আগুন ধরে যাবে, সেই ভয় কাপড়গুলোতে আগুন ধরে গেছে দেখে তাড়াতাড়ি এখানে নিয়ে এসেছে, দেখছেন না? তা হাত পোড়ালে নাকি আবার গো? ভদ্র মহিলা কোনো উত্তর দিল না, কেবল না সূচক ভঙ্গিতে দুবার মাথা নাড়ালো। আসলে আমরা গরিব লোক তো স্যার, একবার আগুন ধরে গেলে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। চলো তোমাকে বাড়ি দিয়ে আমিও ফিরি। আর স্যার, আপনি তাড়াতাড়ি ফিরে যান। এখান থেকে আরো খানিকটা হেঁটে গেলে ওই লেভেল ক্রসিং পড়বে। ভুলেও কিন্তু কোথাও দাঁড়াবেন না। সত্যি এ জায়গা ভালো নয়। বেশ বেশ, তাই হবে। তুমি ওনাকে নিয়ে বাড়ি দিয়ে এসোক্ষণ। আমার বড় চিন্তা হচ্ছে স্যার, আপনি পারবেন তো একা যেতে? খুব পারবো, তুমি না এলে তো একাই ফিরতাম। লোকটা একবার রেল লাইন ধরে দুদিক তাকিয়ে দেখল, আমিও তার দৃষ্টি অনুসরণ করলাম। না, কোথাও কিচ্ছু নেই। তাও সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, যেন আমাকে নিয়ে বেশ চিন্তা হচ্ছে তার। ঠিক আছে, চলি, সাবধানে যাবে। তারা দুজন পাশের জঙ্গলের মধ্যে ঢুকে গিয়ে অদৃশ্য হয়ে গেল। ভেতরটা একেবারে গুটগুটে অন্ধকার, কিছুই দেখা যায় না। আড়ালে একটা পাড়া টাড়া আছে হয়তো। আমি এবারে একটু পা চালিয়ে হাঁটতে লাগলাম। হাওয়ার বেগ ক্রমশ বেড়েই চলেছে। মাঠ ভর্তি ধানগুলো এমন দুলছে, অন্ধকারে মনে হচ্ছে যেন নদীর বুকে উত্তাল ঢেউ উঠেছে। লাইনের ওই পাশে লম্বা লম্বা গাছগুলো থেকে শুকনো পাতা খসে পড়ে উড়ে বেড়াচ্ছে চারিদিকে। আকাশে মেঘ ডাকছে মাঝে মাঝে, তাদের একটা ম্লান আলোর ঝলকানি দেখে বোঝা যাচ্ছে দূরে কোথাও বাজ টাচ পড়ছে। এই পথে তো আর রোজ আসি না, তাই ঠিক ঝাউতলা পৌঁছতে কতটা সময় লাগবে এখনো ঠাউর করে উঠতে পারছি না। মনের ভেতরে একটা অনিশ্চয়তা কাজ করছে। এদিকে অন্ধকারে রেল লাইনের ওপর দিয়ে দৌড়ানো অসম্ভব, তাই প্রাণপণে লম্বা লম্বা পা ফেলে হাঁটছি। হাঁটতে হাঁটতে আরও খানিকটা এগিয়ে আসার পর একটু দূর থেকে চোখে পড়ল রেল ক্রসিংটা, আর সেটা দেখতে পেয়েই কিন্তু একবার কেমন যেন করে উঠল বুকের ভেতরটা। এমন পরিস্থিতিতে দুর্বল মনের ওপর ভয় জিনিসটা একটু বেশি পেয়ে বসে। লোকগুলোর মুখে যখন এই জায়গাটার কথা শুনেছি তখন বিশেষ গা করিনি, কিন্তু এখন এইখানে একাই আলো আঁধারিতে দাঁড়িয়ে ভয় যে আমার একটু করছিল না, সে কথা বললে মিথ্যে বলা হবে। মনে একটু জোর আনলাম, অযথা সময় নষ্ট করে লাভ নেই। এই জায়গা থেকে না বেরোলে বিপদ বাড়বে বই কমবে না। হাঁটতে হাঁটতে একেবারে ক্রসিংয়ের কাছে এসে পৌঁছেছি।
লাইন থেকে দুদিকে দুটো নির্জন রাস্তা একটু দূরে গিয়েই অন্ধকারে মিশে গেছে। ইচ্ছে করছিল যে কোনো একটা ধরে পালাই, কিন্তু ও পথ আমার অচেনা, শেষে হিতে বিপরীত হবে। এমন সময় হঠাৎ পিছন থেকে একটা ট্রেন আসার শব্দ পেয়ে আচমকা এমন লাফিয়ে উঠলাম যে একটু হলেই পড়ে যাচ্ছিলাম। একটা ট্রেনের আলো টালো দেখার অভিপ্রায়ে পেছনে ঘুরে তাকালাম, কিন্তু কই কিছু তো দেখা যাচ্ছে না। অথচ ট্রেনের শব্দ দূর থেকে স্পষ্ট ভেসে আসছে কানে, কিন্তু এই শব্দ একটু অন্য রকমের, যেন সেই পুরনো দিনের স্টিম ইঞ্জিনের ঝিকঝিক শব্দটা ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। ধুর, এই এত হাওয়ার মধ্যে কানে ভুল শুনেছি বোধহয়। একটা কথা ধাঁ করে মনে পড়তেই এবার যেন ভয়টা চেপে বসলো আমার ঘাড়ে। বিজনপুরে স্টেশনের লোকটা কি বলেছিল, আজ রাতে আর ট্রেন চলবে না। তবে ওদিক থেকে ট্রেন আসছে কি করে? আর যাই ট্রেন আসুক, তার তো একটা আলো থাকবে, সেটাই বা কই? লাইন থেকে পাশে সরে দাঁড়াতে গিয়ে বুঝলাম পা দুটো আমার ভাড়া নিতে পারছে না। তাও রেল লাইন থেকে সরে একদিকের পথের মুখে গিয়ে দাঁড়ালাম। এবার দেখা গেল বিজনপুরের দিক থেকে একটা পুরনো দিনের রেলগাড়ির মতো অন্ধকার অবয়ব গল গল করে ধোঁয়া ছাড়তে ছাড়তে তালে তালে ধাতব শব্দ তুলে এগিয়ে আসছে। অবয়ব বলছি এই কারণে যে ট্রেনে একটাও আলো নেই, কোথাও কোনো আলো জ্বলছে না। কালো পিচের মতো একটা মস্ত শরীর নিয়ে সেটাই রাতের অন্ধকারে দিব্যি চলছে। তবে আস্তে আস্তে ট্রেনের গতি কমে এলো। একটা লম্বা দীর্ঘশ্বাসের মতো এক রাশ বাষ্প ছেড়ে ঠিক ট্রেনটা দাঁড়ালো লেভেল ক্রসিংয়ের সামনে। ঝোড়ো হাওয়ায় যে বাষ্প নিমেষেই মিলিয়ে গেল, আর আমার চোখের সামনে দেখলাম একটা অধিকায় দানবের মতো দাঁড়িয়ে রয়েছে অন্ধকারে ঢাকা ট্রেনটা। এ ভারী আশ্চর্য ব্যাপার, রাতের বেলা ট্রেন চলছে, তাতে কোনো আলো নেই, ট্রেন এসে থেমেছে, কোনো শব্দ নেই, মানুষের কোলাহল নেই, ড্রাইভার ইঞ্জিনিয়ারদের চেঁচামেচি নেই। গোটা ট্রেনখানা যেন একটা নিস্তব্ধ অন্ধকারের চাদরে মুড়ে রেখেছে কেউ। এদিকে পিঠ দিয়ে দাঁড়ালে পেছন ফিরে না তাকানো অবধি কারুর বোঝার জো থাকবে না যে একটা গোটা ট্রেন এসে দাঁড়িয়েছে। মানলাম কোনো প্যাসেঞ্জার নাই থাকতে পারে, কিন্তু নিদেন পক্ষে ইঞ্জিন থেকে তো কিছু মানুষের শব্দ পাওয়ার কথা, বাড়ি ফেরার কথা, সেই লোকটার কথা, বিজনপুরের কথা। সব চিন্তা ভাবনাকে নিচের অন্ধকারে ঢেকে ফেলে আমার মনের পুরোটা দখল করে বসেছে এই অদ্ভুত আদ্যিকালের পুরনো ট্রেনখানা। সব যুক্তি, সব তর্ক মুছে গিয়ে আমার মনের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়েছে যে এই নিস্তব্ধ নীরব এই অতিকায় দানবের মতো ট্রেনটা যেটা আমার সামনে এসে আজ রাতে দাঁড়িয়েছে, এটা এই জগতের নয়। কোন নরকের গহ্বর থেকে উঠে এসে আজ এই ঝড় বৃষ্টি মাখা রাতে অবাধে চড়ে বেড়াচ্ছে। বৃষ্টি নামলো না, ঠিক নামলো বলা চলে না। ঝোড়ো হাওয়ায় যেন কোনো দূর দেশ থেকে ছুটে এলো। মিনিটে মিনিটে আকাশের বুক চিরে বাজ পড়তে শুরু করলো। তাদের আলোয় বারবার এই রাতের অন্ধকার কেটে যাচ্ছে। আমার এখনই এই মুহূর্তে এইখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু আমি তাও নড়তে পারছি না। বিদ্যুতের আলোয় রাতের অন্ধকার বারবার মুছে গেলেও এই ট্রেনের অন্ধকারটা যেন অভেদ্য। সেই আলোয় বারবার দেখলাম একটা নিরেট কালো ট্রেন, তাতে আর কোথাও কোনো রঙের ছিটে পর্যন্ত নেই, যেন পুরো কয়লা দিয়ে ইঞ্জিন, বগি সব কিছু রং করে দেওয়া হয়েছে। হঠাৎ একটা হই হই শব্দে সঙ্গীত ফিরল। আমি দেখলাম আমার চারপাশের রেল লাইনের দুপাশের অন্ধকার গাছপালার আড়াল থেকে, দূরে খোলা ধানের ক্ষেত থেকে অন্ধকার মূর্তি বেরিয়ে আসছে এই রেল গাড়িটা লক্ষ্য করে।
বুকের ভেতরে ঠান্ডা স্রোতখানা যেন বুক চাপিয়ে গলায় উঠে এসেছে আমার। পিল পিল করে তারা পুরো রেলগাড়িটাকে ঘিরে ধরেছে। এতক্ষণ ধরে টের পেলাম না, তবে এরা কি এতটাই নিস্তব্ধে এতক্ষণ ধরে ঘন অন্ধকারের মধ্যে লুকিয়েছিল? এই উত্তর খোঁজার আর সময় পেলাম না। আচমকা গোটা রেলগাড়িটা আমার চোখের সামনে দাউ দাউ করে আগুনে ফেটে পড়ল। এই ঝড় জলের মধ্যেও সেই আগুনের এত তাপ, এত তেজ, যেন সামনে দাঁড়িয়ে থাকা যায় না। আমি বাধ্য হয়ে দুপা পিছিয়ে গেলাম, কিন্তু এমন অদ্ভুত দৃশ্যের থেকে চোখ সরাতে পারলাম না। ওই হট্টগোলের জায়গায় যেন এবারে জ্বলে পুড়ে যাওয়া হাজার হাজার মানুষের আর্তনাদ আর চিৎকারে চারিদিক ভরে উঠল। নারী, পুরুষ, বাচ্চা, বৃদ্ধ সকলে মিলে একসাথে বাঁচার জন্য চিৎকার করছে। বিস্ফারিত চোখে দেখলাম কত মানুষ জ্বলন্ত অবস্থায় বগির দরজা দিয়ে, জানলা দিয়ে লাফিয়ে পড়েছে বাইরে। ট্রেনের ভেতর আটকে পড়া কত মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছে, আর সে কি তাদের যন্ত্রণার চিৎকার! কি বিভৎস, কি মর্মান্তিক এই দৃশ্য, যেটা বলে বোঝানো যাবে না তোমাদের। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই মুষলধারে বৃষ্টিতেও কারোর গায়ের আগুন নিভছে না। কেমন যেন অবসন্নের মতো তাকিয়ে দেখে চলেছিলাম আমি। একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। নিরুপায় হয়ে পাথরের মতো দাঁড়িয়ে দেখছিলাম কেবল। আর এর মাঝে যে এতক্ষণ ধরে সেই অলৌকিক কাণ্ডটা আমার আশেপাশে ঘটে চলেছে, সেটা ঠিক খেয়ালই করতে পারিনি। আমার দৃষ্টি স্থির হয়েছিল ওই ট্রেনখানার ওপরে। আমার বুকের ভেতরে একটা অদ্ভুত ভয় চেপে বসল। শরীরের সমস্ত রক্ত যেন জল হয়ে গেল। ট্রেন থেকে লাফিয়ে লাফিয়ে যারা পড়ছে, তাদের কাউকে আগুন কাবু করতে পারছে না। তাদের প্রাণ শক্তি আস্তে আস্তে শেষ হচ্ছে না। এমন আগুন লাগলে যেটা হওয়া মিনিট খানেকের ব্যাপার সাধারণত। আর এবার বুঝতে পারলাম, চিৎকার ভেসে আসছে কেবল ট্রেনের ভেতর থেকে, আর বাইরে যারা এসে পড়ছে তারা আপাদমস্তক জ্বলন্ত গায়ে কেবল এলো পাথারি ছুটোছুটি করেই যাচ্ছে। আর তাদের মধ্যেই একটা জ্বলন্ত মূর্তি এগিয়ে আসছে আমার দিকে, ঠিক যেন আমাকে লক্ষ্য করে। প্রাণের ভয় কার না আছে! অনেক হয়েছে এই দৃশ্য দেখা, এই মোটেই সাধারণ ব্যাপার নয়। আর এক বিন্দুও সময় নষ্ট না করে দিলাম ছুটে ঝাউতলা স্টেশনের দিকে। এই দুর্যোগে অন্ধকারের মধ্যে রেল লাইনের ওপর দিয়ে দৌড়ানো মোটেই সহজ ব্যাপার নয়, কিন্তু যার মনে একবার প্রাণের ভয় ঢুকেছে, তার কাছে অসম্ভব শব্দটার কোনো মানেই থাকে না। একবার নেহাত কৌতূহলে পিছনে তাকিয়ে দেখি, হে কি, শুধু সেই একটা মূর্তি নয়, আরো এক দুটো মূর্তি ওই ট্রেন, ওই কোলাহল ফেলে আমার থেকে প্রায় 50 হাত মতো দূরে আমায় অনুসরণ করছে। আমি নিরুপায়। এই রেল লাইন ধরে ছুটে চলা ছাড়া আমার কোনো পথ নেই। এরপর যতবার পেছনে তাকিয়েছি, তারা একজন দুজন করে ক্রমশ সংখ্যায় বেড়ে গেছে। দেখতে দেখতে তাদের দল আরো ভারী হয়ে এলো। প্রথমে 10-20, তারপরে 50-60, 100। অজস্র জ্বলন্ত মূর্তি ঠিক আমায় ধাওয়া করছে। কিন্তু মজার ব্যাপার এই যে আমি প্রাণপণে দৌড়াচ্ছি, কিন্তু তারা কেউই দৌড়াচ্ছে না। একটা অলস নদীতে হাঁটছে, অথচ আমাদের মধ্যে ব্যবধান কিছুতেই বাড়ছে না, উল্টে কমে আসছে। এমন আমরণ দৌড়ে যাব নাকি? আমি চিৎকার করলাম, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! কিন্তু আজ এই রাতে প্রবল ঝড় বৃষ্টির মধ্যে কে যে আমায় বাঁচাবে তা আমি নিজেও জানি না। বৃষ্টির প্রবল ধারা চোখে মুখে এসে এমন ছুঁচের মতো বিঁধছে যে চোখ প্রায় বুঝে আসছে। কিন্তু একবার যদি আমি হোঁচট খেয়ে পড়ি, তাহলে বড় বিপদ। এমন সময় সামনের দিকে পাশের জঙ্গল থেকে একটা ছায়ামূর্তি লাইনের ওপর
পথ আগলে দাঁড়ালো। মনে মনে ভগবানের নাম জপ করতে লাগলাম। বুঝতে পারলাম আমি আর এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। প্ল্যাটফর্মের লোকটার কথা শোনা উচিত ছিল আমার। ঠিক তখনই সামনের সেই ছায়ামূর্তি বলে উঠল, আরে থামলেন কেন? আসুন আসুন। এই গলা আমার চেনা, হে গলা আমার চেনা। এই যে সেই লোকটা যার সাথে এই লেভেল ক্রসিং এর আগেই দেখা হয়েছিল। আমি প্রথমে তাকে একটু দেখে থমকে দাঁড়িয়ে পড়েছিলাম, এবার আরো মরিয়া হয়ে তাড়াতাড়ি এগিয়ে গেলাম। পিছনে ওরা যে দেখতে দেখতে কাছে চলে আসছে। হাতটা কষে ধরুন দেখি, বাঁচতে চাইলে ছাড়বেন না। আমার হাতটা ধরে দ্রুত গতিতে সে দৌড়তে শুরু করলো। প্রাণপণে আমিও তার সঙ্গে দ্রুত দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে একসময় কি মনে হতে পেছনে তাকিয়ে দেখলাম সেই বিভৎস মূর্তির দল অনেকটা পেছনে পড়ে গিয়েছে। দেখতে দেখতে এই ঝড় বৃষ্টির মধ্যে তারা এক ক্ষুদ্র দেশলাইয়ের শিখার মতো আয়তনে পরিণত হলো, আর তারপর একেবারে মিলিয়ে গেল অন্ধকারে। খানিক পর সামনে দেখতে পেলাম ঝাউতলা স্টেশনের আলোগুলো। প্ল্যাটফর্মে উঠে লোকটা একটা গাছের তলায় আমাকে নিয়ে দাঁড়িয়ে পড়ল। আমার দম ফুলে উঠেছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। ওর মধ্যেই গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসে পড়লাম। ভাগ্যিস আপনি সময় মতো এসেছিলেন মশাই, নইলে নইলে বসেন স্যার, বসেন। কিন্তু কিন্তু ওরা কারা মশাই? ওই ট্রেনটাই বা এলো কোথা থেকে? আপনি যা দেখেছেন তা এখানকার ঘটনা নয়। এ ঘটনা দেশভাগের সময়। তখন এই নদিয়াতে অনেক মানুষ ওপার থেকে এসে আশ্রয় নিয়েছিল। তা ওই ট্রেনে করে এক দল রিফিউজিদের নিয়ে আসা হচ্ছিল এই ঝাউতলায়। এখানে তাদের ক্যাম্প মতো করার পরিকল্পনা করেছিল ভারত সরকার, কিন্তু কিছু কুমতলবী শয়তানদের প্ররোচনায় এখানকার মানুষের মনে ভয় ঢুকে যায়। তারা ভেবেছিল দেশের সর্বহারাগুলো এসে সব কিছু দখল করে নেবে। যাদের কিছুই নেই তারা আবার বর্গীদের মতো দখল করবে। তা কথা মতো ট্রেন আসে সেদিন রাতের আঁধারে, আর ঠিক ওই লেভেল ক্রসিং এর কাছে গাছের গুঁড়ি ফেলে ট্রেনটাকে আটকে প্রচুর লোক মিলে গোটা ট্রেনটাকে আপাদমস্তক আগুন ধরিয়ে দেয়। যারা বাঁচার জন্য লাফিয়ে লাফিয়ে নামতে গেছিল তাদের ওইখানেই পিটায় শেষ করে দেয়। বউ বাচ্চা বুড়ো কেউ ছাড় পায়নি। যেন মন্তর পড়ে কেউ খুন চাপিয়ে দিয়েছিল ওদের মাথায়। সে আর বর্ণনা না করাই ভালো। মানুষ যে এমন হিংস্র জানোয়ার হতে পারে তা আমরা বুঝতে পারিনি গো। আমাদের তো সব গিয়েছিল। কথাটা শুনে গা গিনগিন করে উঠল। এমন কি কখনো মানুষ হতে পারে? কিন্তু দেশভাগের সময় এর চেয়েও আরো জঘন্য ঘটনা মানুষ ঘটিয়েছিল। কিন্তু কিন্তু আমি কেন দেখলাম? শুধু আপনি নন স্যার, অন্ধকারে এই রেল লাইন ধরে যারা একা একা আসে তাদের মধ্যে অনেকেই দেখেছে, তবে ফিরে গিয়ে বলতে পারেনি। কেন কেন বলতে পারেনি? শরীরে প্রাণ না থাকলে কি মানুষ আর কথা বলতে পারে?
তাহলে তাহলে আমি আমি আপনি কি করে জানলেন যে আজ ওই ট্রেনখানা দেখা যাবে? জানলাম কারণ আজ থেকে বহু বছর আগে যখন ওই ট্রেনখানা সত্যিকারে এসেছিল এই লাইন ধরে, আমিও ওই ট্রেনে ছিলাম। শুধু আমি নয়, আমার বউ, ছেলে, মা, বাবা, তারপর ওই যে ময়নার মা, সেও ছিল। তার কোলে ছোট্ট ময়নাও ছিল। সবাই আমার মতো। কথাটা বলতে বলতে লোকটা মাথা থেকে চাদরটা সরিয়ে ফেলল। তার মাথা, শরীর পুরোটাই যেন চামড়া মাংস নয়, কাঠ কয়লার তৈরি। ভালো করে চেয়ে দেখলে মুখ চোখটা বোঝা যায়। লোকটার মুখে অদ্ভুত একটা প্রশান্তির হাসি। অথচ মারা যাওয়ার সময় কি কষ্টই না পেয়েছে সে। আমার আমার তখন ভিমড়ি খাওয়ার মতো অবস্থা। উঠে যে পালাবো তার আর শক্তি নেই। গোটা শরীর অবশ হয়ে গেছে। গাছে হেলান দিয়েই কাঁপতে কাঁপতে বললাম, আমাকে আমাকে ছেড়ে দিন দাদা, আমাকে ছেড়ে দিন। আপনাকে যদি মারার হতো তাহলে তো আগেই মারতাম স্যার। আমিও যে ওই দলেরই। আপনি ভালো মানুষ। ভালো করে এখানকার ছেলেপুলেগুলোকে মানুষ করবেন স্যার। আসলে তারপরেও আরো ট্রেন করে লোক এসেছিল ওপার থেকে। তখন আর কেউ কিচ্ছু করতে পারেনি। সরকারের নজর ছিল বোধহয়। এখন এ তল্লাটের তারা পাকাপাকি বাসিন্দা। তাদের ছেলেপুলাগুলা আপনাদের স্কুলে যায়। তাদের মানুষ করবেন স্যার, মানুষ করবেন। আমার চোখের সামনে লোকটার শরীরটা বৃষ্টির জলে আস্তে আস্তে গলে গিয়ে প্ল্যাটফর্মের ওপর একটা ছোট ছাই স্তূপে পরিণত হলো। আমি একভাবে সেদিকে তাকিয়ে রইলাম, যতক্ষণ না সেই ছাইটা বৃষ্টির জলে ধুতে ধুতে প্ল্যাটফর্ম থেকে রেল লাইনে পড়ে পুরোপুরি মিশে গেল। ওভাবেই বসে রইলাম প্রায় সূর্যের আলো ফোটা পর্যন্ত। পূবের আকাশে নতুন আলোয় চারিদিকের অন্ধকারের মতো আমার আচ্ছন্নতাও ধীরে ধীরে কেটে গেল। তারপর তার আর পর নেই। আজও বিজনপুর ও ঝাউতলা স্টেশনের মাঝে রেল লাইনে হতভাগাদের অতৃপ্ত আত্মাগুলো আটকে পড়ে আছে। বলেছিলাম না, দেখো তাদের কথা ভেবে এখনো খারাপই লাগে। ভয়টা ছিল তাৎক্ষণিক। আমি তো ভয়ে পুরো জমে গেছিল। তা এই গল্পটা কবে লিখেছিলেন? কাগজে টাগজে বেরিয়েছিল? এই বেটা আহম্মক, চলো চলো, ওঠা যাক ওঠা যাক। ঠাকুরমশাই হাতের লাঠিটা মাটিতে ঠুকে তড়িঘড়ি উঠে দাঁড়ালেন। এবারের মতো বোধহয় ফটিক বেঁচে গেল। এখনো বৃষ্টি পড়ছে, তবে এই বৃষ্টি গায়ে মাখতে কারোরই বিশেষ আপত্তি নেই দেখে ফটিকের থেকে একটা প্লাস্টিক নিয়ে ফোনটা তাতে মুড়িয়ে আমিও সবার সাথে বেরিয়ে পড়লাম। শীতল বৃষ্টিতে নিমেষেই ভিজে গেলাম। আহ, কি আরাম! আজ রাতের ঘুমটা বেশ জমবে। আপনারা শুনলেন তালদিঘির এপিসোড নাম্বার 31, বাদলা রাতের ট্রেন। গল্পটা কেমন লাগলো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আর তালদিঘির সমস্ত এপিসোড পরপর শুনতে
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করবেন। আর তার সাথেও আমাদের ইউটিউবে প্লেলিস্টে প্রত্যেকটা গল্প আপনি পরপর পেয়েও যাবেন। আর তার সাথে হ্যারিসন রোডের চ্যানেলটিকেও ফলো করতে ভুলবেন না। অ্যান্ড আ বিগ শাউট আউট টু দি মেম্বার্স অফ দি তালদিঘি অডিওভার্স। আপনাদের জন্যই আমরা এই সিরিজটাকে কন্টিনিউ করতে পারছি এবং আপনারাই আমাদের ইন্সপিরেশন। আর অ্যাপার্ট ফ্রম মেম্বার্স, আপনারা সবাই জয়েন বাটনে ক্লিক করে তালদিঘি ফ্যান ক্লাবের মেম্বারশিপটা নিয়ে নিন। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে। শুনতে থাকুন 221B হ্যারিসন রোড।